নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এ ভয়ঙ্কর একটা বিপদের মেঘ ঘনাচ্ছে তৃণমূল কংগ্রেসের মাথার উপর। অনেকে বলবেন, অর্কবাবু এইসব গালগল্প আর শোনাবেন না, নেট খরচ করে প্রতিবেদন দেখতে হয়, অন্য কিছু বলার নেই বলে ভিউয়ার বাড়াবার জন্য আপনি এই ধরনের একটা শিরোনাম দিয়েছেন। আসলে কিছুই হবে না। হোল্ড ইউর ব্রেথ। কেন মেঘ ঘনাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর সেটা আমার মতো করে আমি বলবো। আপনারা সহমত হতে পারেন, নাও হতে পারেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এক, দেখুন, এই সরকার কার্যত দেউলিয়া, পয়সা কড়ি নেই। নির্বাচনের আগে সামাজিক কর্মসূচি তো চালিয়ে যেতেই হবে, তার জন্য ব্যয় বরাদ্দ বাড়বে, বাজেট আপনারা শুনে নিয়েছেন, ওই নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু ঋণের বোঝা বাড়ছে, সেই অনুযায়ী রাজস্ব আদায় হচ্ছে না, এবং ঋণের সুদ মেটাতেই প্রচুর টাকা চলে যাচ্ছে। মূলধনী খাতে ব্যয় খুব কমই হচ্ছে। দেখুন, 1947 সালে ভারতবর্ষ দেশের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শিল্প উৎপাদনের ক্ষেত্রে 24% উপরে তার কন্ট্রিবিউশন ছিল। নাপতে নাপতে এটা এখন 3.5% এসেছে। আচ্ছা, প্রতি বছর তো বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়, 8ম সংস্করণ। প্রথম সংস্করণ থেকে 8ম সংস্করণ আপনি যদি যোগ করেন, বিনিয়োগের প্রস্তাব প্রায় 20 লক্ষ কোটি টাকা। আচ্ছা, সেই বিনিয়োগ কতটা বাস্তবায়িত হয়েছে? সাদা চোখে আপনারা কি দেখছেন? মাননীয় মুখ্যমন্ত্রী শেষ কবে কোন কারখানার উদ্বোধন করেছেন? কবে আমরা তার হাসি মুখের ছবি দেখেছি কলকারখানার উদ্বোধন করতে গিয়ে? মনে করতে পারবেন? আমার স্মৃতি দুর্বল হতে পারে, আপনাদের স্মৃতি সজীব থাকলে আপনারা প্লিজ জানাবেন, শেষ কবে দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে কলকারখানার উদ্বোধন করতে? দেখুন, বেকারত্ব ভয়াবহ, এটা দেশেও আছে, আমাদের রাজ্যে পরিস্থিতি আরো খারাপ। এখানে যে চাকরিগুলো হচ্ছে না, ধরুন হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গায় সফটওয়্যার প্রফেশনালরা এক কাজ করে বেশি মায়না পায় পশ্চিমবঙ্গের তুলনায়, এটা বাস্তব। এই যে সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি ইস্পাত কারখানা করবেন, কোথায় সেই ইস্পাত কারখানা? একটা ইটও তো কাটা হলো না, জমিও পেলে না, কিন্তু ইস্পাত কারখানা করবে, 6000 লোকের চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি, কত বাগাড়ম্বর। যাই হোক, এসব শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাই 2026-এর নির্বাচনের আগে শুধু সামাজিক কর্মসূচি দিয়ে কিন্তু মানুষকে ভোলানো যাবে না। দেউচা পাচামিতে কাজ শুরু হয়েছে, ব্যাসল্ট উত্তোলন করা হচ্ছে, সরকার দেখাতে চাইছে এই শিল্প উৎপাদন হচ্ছে। তাজপুরের গোবিন্দ সমুদ্র বন্দর হলো না, বিভিন্ন জাতীয় সড়ক, রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ আটকে আছে, জমি জটে আটকে আছে। এখন একটাই ভালো খবর, অশোকনগরে ওএনজিসির জন্য রাজ্য সরকার সব রকম সহায়তা করছে, বিলম্বিত বোধোদয়। ওএনজিসির এই প্রকল্প ওই অঞ্চলের আর্থসামাজিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই প্রকৃত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করতে পারলে 26-এর নির্বাচন শক্ত হবে। 2, সংখ্যালঘুরা লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকে আগেও ভোট দিয়েছেন, এবারও দেবে, কিন্তু শুধুমাত্র মুসলমান ভোটকে নির্ভর করে কিন্তু নির্বাচনী বৈতরণী সব সময় পার হওয়া যায় না। বাংলাদেশের ঘটনার পর হিন্দু কনসলিডেশন হয়েছে। একেই তো এই রাজ্যে হিন্দু কনসলিডেশন বিজেপির পক্ষে 54%। 3% আর যদি বাড়াতে পারে বিজেপি, তাহলে কিন্তু কাঁটে টাক্কার হবে। তৃণমূল 100 পূর্ণমানে পরীক্ষা দেয়, বিজেপি দেয় 70 পূর্ণমানে পরীক্ষা। বিজেপি নেতারা বুঝেছেন যে ধর্মীয় সংখ্যালঘুরা 1% বাদ দিয়ে তাদেরকে ভোট দেবেন না, কিন্তু হিন্দু ভোট কনসলিডেট হলে তৃণমূলের ঘাড়ের কাছে বিজেপি নিঃশ্বাস ফেলবে। 3, 100 দিনের কাজের টাকা কেন্দ্র ছাড়বে না, নির্মলা সীতারামন বলেই দিয়েছেন।
আবাস যোজনার টাকা কেন্দ্র দেবে না, কারণ নির্মলা সীতারামন বলেছেন যে 25 লক্ষ ভুয়ো জব কার্ড তারা আইডেন্টিফাই করেছেন, আর আবাস যোজনা 100 দিনের কাজ, এমনকি মিড ডে মিলের কাজ বরাদ্দ টাকায় 9-6 হয়েছে, এবং রাজ্য সরকার অপরাধীদের ধরে সেই টাকা রিকভার করেনি। কেন্দ্র যদি এই প্রকল্পগুলোতে টাকা না দেয়, কত রাজ্য সরকার ধার করে করে 50 দিনের কাজ দেবে, বাংলা আবাস যোজনা করবে? এটা সলিউশন নয়। যত ধার করবে তত পরিকাঠামো বা মূলধনী খাতে ব্যয় বরাদ্দ কমবে এবং ঋণের সুদ মেটাতে নাভিশ্বাস দশা হবে। এই যে বাজেটে বলা হয়েছে বিদ্যুৎ ক্ষেত্রে রিফর্ম করলে জিএসটিপির অতিরিক্ত 0.5% ঋণ পাওয়া যাবে বাজার থেকে, কিন্তু রাজ্য সরকার বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার করবে না যদি না বাড়তি ঋণ বাজার থেকে তোলার তাগিদে তারা সংস্কারটুকু করে। 4, দলের মধ্যে এখন আড়াআড়ি বিভাজন। এটাকে কেউ পারিবারিক নাটক বলে অভিহিত করলে আমি মানতে রাজি নই, অন্তত আজকে পর্যন্ত। আগামী দিনে কি হবে কেউ প্রেডিক্ট করতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধ এই মুহূর্তে পয়েন্ট অফ নো রিটার্নে। পরবর্তীকালে কি হবে কেউ জানে না। অভিষেক দল গঠন করবেন বলে শোনা যাচ্ছে, দলের নাকি রেজিস্ট্রেশন হয়ে গেছে, কিন্তু তিনি পর্যাপ্ত সংখ্যায় নির্বাচিত জনপ্রতিনিধিদের পাচ্ছেন না। নির্বাচিত জনপ্রতিনিধিরা মনে করছেন অভিষেক তাদের নির্বাচনী বৈতরণী পার করাতে পারবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝে নিয়ে বলেই দিয়েছেন 10 বছর তিনি দল এবং সরকার একা দেখবেন, এবং অভিষেক ঘনিষ্ঠদের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা আড়াআড়ি বিভাজন কিন্তু হয়েছে। এভরিথিং ইজ নট হাঙ্কি ডোরি ইন তৃণমূল কংগ্রেস। কারণ অভিষেকের বক্তব্য হচ্ছে 2021-2024 তৃণমূলের সাফল্যের পিছনে তার অবদান ছিল, সেই অবদানকে কার্যত অস্বীকার করে তাকে ললিপপ দেওয়া হয়েছে। তাকে সংসদে দলনেতা করা হয়নি, রাজ্য মন্ত্রিসভায় তাকে উপমুখ্যমন্ত্রী করা হয়নি, তিনি সাধারণ সম্পাদক আছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, একজন বাকি সাংসদদের মধ্যে একজন, ব্যাস। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং যেভাবে সংগঠনের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নিচ্ছেন এবং অভিষেক ঘনিষ্ঠদের সাইডলাইন করছেন, তাতে কিন্তু এই বিরোধ আগামী দিনে আরো বাড়বে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো সহযোগীদের প্রতি ভরসা রেখেছেন, রাখতেই পারেন, তারা তার ভেটারেন ওয়ার হর্স, দীর্ঘদিন ধরেই তারা তার সঙ্গে আছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো সহযোগীরা সবাই 65 থেকে 70-এর মধ্যে। 10 বছর আগে তাদের যে শারীরিক সক্ষমতা ছিল এখন তো নেই। আর অভিষেকের সঙ্গে আছে তরুণ ব্রিগেড। এই যে 21-24-এর নির্বাচনে অভিষেকের তরুণ ব্রিগেড পথে নেমে কাজ করেছিল, সঙ্গে আইপ্যাক ছিল এবং রিসোর্সটা অভিষেকের হাতে। তাহলে তরুণ ব্রিগেড যদি বসে যায়, রিসোর্স যদি অভিষেক না ছাড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো সহযোগীদের সামনে রেখে কঠিন নির্বাচনী যুদ্ধ পার করতে পারবেন তো? যদি না পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি অভিষেককে নিজের মন্ত্রিসভায় সামিল করে তার দাবিকে মান্যতা দেন, তখন পরিস্থিতি অন্য হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি উপমুখ্যমন্ত্রী করা হয়, 2-3 মাসের মধ্যে তিনি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। অভিষেককে ঘিরে যে ক্ষমতার বলয় তৈরি হবে, সেই বলয় তার অথরিটিকেই চ্যালেঞ্জ করবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে দিতে চান না। এটা বড় সংকট। দেখুন, আজ না হয় কাল সুপ্রিম কোর্টে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক অশিক্ষক নিয়োগ মামলার রায় দেবে। একটা জিনিস স্পষ্ট, র্যাম্প্যান্ট করাপশন হয়েছে। 5,468 জন না 10,750 জন অবৈধভাবে নিয়োগ কতজনকে করা হয়েছে এটা নিয়ে বিরোধ আছে, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে ওয়েমার শিট
যখন প্রকৃত ওএমআর শিট পাওয়া যাচ্ছে না, তখন যোগ্য অযোগ্যকে কিভাবে বিভাজন করা যাবে? কিন্তু র্যাম্প্যান্ট করাপশন হয়েছে, এটা এসএসসি মানছে, সিবিআই বলছে। এসএসসির দাবি অশিক্ষক কর্মচারী নিয়োগে 50% দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগে 10%। আবার বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা বলছেন 10,500-এরও বেশি বেআইনি নিয়োগ হয়েছে শিক্ষক অশিক্ষক মিলে। যদি শিক্ষক অশিক্ষক যারা বেআইনিভাবে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে বৈধদের থেকে অবৈধদের যদি আলাদা না করা যায়, তাহলে হয়তো বিচারপতিরা, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টেই পুরো প্যানেলটা বাতিল করবে। আর ধরুন অবৈধদেরও চিহ্নিত করে বাতিল করা হলো, তাহলেও সংখ্যাটা কম নয়, তাহলেও রাজ্যে একটা আনরেস্ট তৈরি হবে। যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তারা পয়সা দিয়ে পেয়েছেন, তো দালালদের দিয়েছেন, নেতাদের দিয়েছেন, তারা সেই পয়সাটা তো তখন উদ্ধার করতে চাইবেন। তীব্র আনরেস্ট তৈরি হবে, তীব্র। এবং দুর্নীতির যে প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে এই জমানায়, সেটা মানুষ জানেন। অনেকে বলেন তার কি প্রভাব পড়ে ভোটে? ভোটে সবসময় সবকিছুর প্রভাব পড়ে না, আবার পড়েও। কেজরিওয়ালের ঘটনা তার উদাহরণ। কেজরিওয়াল অনেক জনমোহিনী কর্মসূচি নিয়েছিলেন, কিন্তু লিকার গেট স্ক্যান্ডাল এবং তার শীর্ষমহল তাকে কিন্তু ধরাশায়ী করে দিয়েছে। তাই দুর্নীতির অভিঘাত মননে পড়ে না, ভোটের বাক্সে পড়ে না, এই ন্যারেটিভ যারা তৈরি করছেন তারা যে একদম ভুল বলছেন আমি বলবো না, কিন্তু পড়ে না বলে পড়বে না এর কোনো গ্যারান্টি নেই। 21-এর নির্বাচন তৃণমূলের কাছে কঠিন ছিল, 24-এর নির্বাচন কঠিন ছিল, 26-এর নির্বাচন তৃণমূল নামবে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতাকে সামনে রেখে। আর দলের মধ্যে যদি মমতা অভিষেকের বিরোধ পয়েন্ট অফ নো রিটার্নে যায়, বিহারে নির্বাচনে জিতলে পরে বিজেপি কিন্তু আগ্রাসী ভূমিকায় ঝাঁপাবে। তাহলে পরিস্থিতি খুব সুখকর হবে না। শুধু সংখ্যালঘু সমর্থনকে পুঁজি করে আর বেনিফিশিয়ারি সমর্থনকে পুঁজি করে বারবার নির্বাচনী বৈতরণী পেরোনো যায় না। বাংলাদেশে হিন্দু নিধনযোগ্য বিজেপির পালে হাওয়া দিয়েছে। অনেকে বলেন বিজেপির তো সংগঠন নেই। দাদা, ঠিক তৃণমূলের মতো বিজেপির সংগঠন নেই, কিন্তু বিজেপির সমর্থক আছে। আবার এটাও ঠিক, বিজেপি এককভাবে এই রাজ্যে ক্ষমতায় আসা এই মুহূর্তে সম্ভব না। তাই বিজেপি কি চাইছে? রাজ্যের শাসক দলকে আড়াআড়িভাবে ভাঙতে। অমিত শাহের একদম প্রকাশ্যেই উনি বলেন সাম দাম দণ্ড ভেদ, যে এনসিপি কে বিজেপি বলতো ন্যাচারালি করাপ্ট পার্টি। অজিত পাওয়ারের বিরুদ্ধে দেবেন্দ্র ফডনবিস, প্রধানমন্ত্রী অমিত শাহ কত কথা বলেছেন। সেই অজিত পাওয়ার কিন্তু মহাবিকাশ আঘাড়ি জোটের গুরুত্বপূর্ণ শরিক, বিজেপির শরিক। অর্থাৎ রাজনীতি যে সম্ভাব্যতা শিল্প আমরা সবাই জানি। আজকে যে প্রতিপক্ষ আগামী দিনে সে আমার মিত্র হতে পারে। তাই তৃণমূল কংগ্রেসকে আড়াআড়িভাবে ভাঙবার চেষ্টা বিজেপি করবে। সফল হবে কি হবে না সেটা নির্ভর করছে যাদের উপর বিজেপি ভরসা করছে, যে যারা তৃণমূল কংগ্রেসটাকে ভাঙতে পারবে তারা শেষ পর্যন্ত কতটা সফল হবে তার উপর। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন। তিনি যতই ব্রেভ ফেস দেখান না কেন, তিনি এটাও জানেন 26-এর নির্বাচন সব থেকে শক্ত নির্বাচন হবে তার কাছে। কারণগুলো কি সেটাই বললাম। তাই সুখের সময় নয়। যতই সংবাদ মাধ্যমের সামনে মমতাদি বলুন 2/3 মেজরিটি নিয়ে তৃণমূল আসবে, তিনি নিজেও জানেন বাস্তব পরিস্থিতি এত অনুকূলে নয় শাসক দলের পক্ষে।